অরবিটাল সংকরায়ন। বলো। অরবিটাল সংকরায়ন। অরবিটাল সংকরায়ন, তাহলে খেয়াল করো, অরবিটাল তো আমরা জানি অরবিটাল কি জিনিস, আর সংকরায়ন এটাকে যদি আমি একটা বাংলা শব্দ দিয়ে সহজে বুঝাইতে যাই তাহলে আমি বলবো মিশ্রিতকরণ। আমি যদি দুইটা পদার্থকে মিশাই, এই যে প্রসেসটা, যেমন পানির মধ্যে চিনি মিশাইলাম, এটা যেমন মিশ্রিতকরণ, সেম দুইটা অরবিটালকে বা একাধিক অরবিটালকে মিশিয়ে আমি নতুন একটা অরবিটালে রূপ দিব। ঠিক আছে, প্রথমে যারা থাকবে এরা বিশুদ্ধ অরবিটাল। বিশুদ্ধ কমপক্ষে দুইটা, ততোধিক, দুই বা ততোধিক বা একাধিক, বিশুদ্ধ একাধিক অরবিটাল। অরবিটাল, এই প্রসেসের নাম কি? সংকরায়ন। আর এখানে উৎপন্ন হবে সংকর অরবিটাল। মনে করো আমি এখানে একটা বিশুদ্ধ এস অরবিটাল দিলাম আর একটা পি অরবিটাল দিলাম, তাহলে এখানে যে সংকর অরবিটাল তৈরি হবে সেটা একটা হবে sp আর একটা হবে sp, দুইটা sp হবে। এই অরবিটালটা যদি হয় এরকম, তাহলে ওই অরবিটালটা হবে জাস্ট এরকম দুইটা। ঠিক আছে, আমি যদি এখানে একটা s অরবিটাল আর একটা px আর একটা py অরবিটাল দেই, তাহলে এখানে তিনটা অরবিটাল তৈরি হবে, একটা sp2 আর একটা sp2 আর একটা sp2, টোটাল কয়টা অরবিটাল তৈরি হলো? তিনটা। তাহলে আমি এই যে অরবিটাল একটা এরকম থাকলো, আর একটা এরকম থাকবে, আর একটা এরকম থাকবে। তাদের মধ্যে কোণ হবে 120 ডিগ্রি। এখানে যে কোণ হবে সেই কোণটা হবে 180 ডিগ্রি, এখানে যে কোণ হবে সেই কোণটা হবে 120 ডিগ্রি। সর্বাধিক দূরত্ব বজায় থাকবে, এই জন্যই কোণটা এরকম হচ্ছে। বিকর্ষণ এড়ানোর জন্য তারা সর্বাধিক দূরত্ব বজায় থাকবে। আচ্ছা, যদি এমন হয় একটা এস, পি এক্স, পি ওয়াই, পি জেড, তাহলে তৈরি হবে চারটা অরবিটাল, sp3, 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 চারটা। তাহলে এই অরবিটালগুলো কারা? এই একটা, এটা একটু বাঁকা করে দিব আমরা, একটু বাঁকা হবে এরকম, এটা এই দিক বরাবর বাঁকা করে দিব, এরকম বাঁকা, আর একটা হবে এরকম। আমি একটু আলাদা আলাদা দেখাচ্ছি, বাট এটা কিন্তু একসাথে যুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কোণ হবে 109.5 ডিগ্রি। ঠিক আছে, আমরা এইভাবে কেন দেখাইলাম, এই যে সরল রেখায় থাকবে কেন, সরল রেখায় থাকলেও কেন? খেয়াল করো, আমরা কোণ বের করি থিটা, কোণের মান কত? cos ইনভার্স মাইনাস 1/p। তাহলে যখন sp হইল তাহলে p কয়টা? p একটা, তাহলে cos ইনভার্স মাইনাস 1/1 মানে 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি, এই জন্যই আমরা যে অরবিটালটা নিয়েছিলাম একটু আগে, এই যে অরবিটাল দুইটা, এই দুইটা অরবিটাল পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে যুক্ত থাকবে। আমি আগে যুক্ত করে দেখাইনি, আলাদা দেখাইছিলাম, এখন দেখালাম কি যুক্ত থাকবে। আর যুক্ত থাকার কারণে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটাও হবে সরল রৈখিক, যৌগটা হবে সরল রৈখিক।
সেম ওয়েতে যদি আমি থিটার মান দেখি, পি অরবিটাল যদি হয় দুইটা, sp2 অরবিটাল যেটা sp2 সংকরায়ন যেটা, পি অরবিটাল ছিল দুইটা, তাহলে কোণ হবে 120 ডিগ্রি। আর এই জন্য আমরা এই অরবিটালকে 120 ডিগ্রি কোণে রাখি। সরি, হয়ে গেল 120 ডিগ্রি কোণে, এইভাবে এখানে একটা আর একটা থাকবে এইভাবে, মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। হ্যাঁ, চিত্র এভাবে আঁকতে হবে। তাহলে এই যে 120 ডিগ্রি হলো কোণ, আর এই কারণে এটাকে আমরা নাম দেই ত্রিকোণীয় সমতলীয়। ত্রিকোণীয় সমতলীয়। তাহলে sp2 হইলেই ত্রিকোণীয় সমতলীয় হবে সাধারণত, মুক্তজোড় ইলেকট্রন না থাকলে। sp হলেই সরল রৈখিক। sp হলে মুক্তজোড় থাকুক আর না থাকুক সরল রৈখিক, অলওয়েজ ফিক্সড। sp2 হলে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ত্রিকোণীয় সমতলীয়, যদি মুক্তজোড় থাকে তাহলে চেঞ্জ হবে। আচ্ছা, সেম ওয়েতে যদি sp3 হয় তাহলে থিটা মানে পি অরবিটালের সংখ্যা 3টা, -1/3, তাহলে কোণের মানটা আসবে দেখবো 109.5, প্রায় 109.5 ডিগ্রি। তখন এই যে অরবিটাল গুলো থাকবে 109.5 ডিগ্রি কোণটা কিভাবে হয়, আমরা সর্বাধিক 109.5 ডিগ্রি কোণটা হবে সর্বাধিক পরিমাণ দূরত্ব বজায় রাখলে মোটামুটি এরকম হয়। আরেকটাকে আমরা এইভাবে দিয়ে দেই, এই মোটামুটি চিত্রটা এরকম হবে। এখন আমাদের এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, ঠিক আছে, একটি এস অরবিটাল একটি পি অরবিটাল মিশ্রিত হয়ে যে সংকরায়ন হয় তার নাম sp সংকরায়ন। এখানে দুইটা অরবিটাল তৈরি হয়, তাদের নাম sp সংকর অরবিটাল। একটি এস আর দুইটা পি অরবিটাল যদি সংকরায়নে অংশ নেয় তাহলে যে অরবিটাল তৈরি হয় তাদের নাম sp2 সংকর অরবিটাল। আর এই পদ্ধতির নাম sp2 সংকরায়ন। সংজ্ঞাগুলো কিন্তু দেখো ওর মধ্যেই আছে, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। একটা এস তিনটা পি অরবিটাল মিশ্রিত হয়ে যে অরবিটাল তৈরি করে সেই অরবিটালের নাম sp3 অরবিটাল, আর এদেরকে বলা হয় sp3 সংকরায়ন। আর এই সংকর অরবিটাল গুলো উপর বেসড করে একটা যৌগের গঠন নির্ধারিত হয়। আর সংকরায়নে অংশ নেয় ওই অরবিটাল গুলো যে অরবিটাল গুলো একটা পরমাণুর যোজ্যতা স্তরে থাকে। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে যে অরবিটাল গুলো থাকে তাদেরকে আমরা সংকরায়নে অংশগ্রহণ করতে দেখব। আচ্ছা, এখন আমাদের এখানে এগুলোও প্রশ্ন না, তোমাদের মাথায় যে প্রশ্ন যে স্যার আমি একটা যৌগ দেখা কেমনে বুঝবো এর সংকরায়ন কি, একটা যৌগ দেখা বুঝার উপায় কি, এটা বুঝার জন্য আমরা যদি একটুখানি বেসিক কনসেপ্ট আগে আমাদের মাথায় থাকে, ক্লাস 9-10 এর কনসেপ্ট। দেখো, 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, 3 নাম্বার 13 নাম্বার, 14 নাম্বার, 15, 16, 17, 18। কেন আমি এই কয়টা গ্রুপ লিখলাম, কারণ সংকরায়ন মেইনলি এদের উপরে বেসড করে হয়। এখানে হাইড্রোজেন যেগুলো লিখতেছি এগুলা ছাড়া তেমন একটা তোমাদের নাই, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে ফ্লোরিন, এখানে নিয়ন। নিয়ন তো এরা তো নিষ্ক্রিয় গ্যাস, এদের ক্ষেত্রে হবে না। এখানে কার্বনের নিচে আমরা আরেকটা নেই সিলিকন, নাইট্রোজেনের নিচে নেই ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, এখানে ক্লোরিন নেই, ব্রোমিন নেই, আয়োডিন নেই সাধারণত। আর এখানে আর্গন, ক্রিপ্টন, জ্যানন নেব, জ্যাননটা আমাদের লাগবে। সংকরণে অংশ নেয় কারা, মেইনলি দেখাইতে হবে যেগুলা আমি স্টার দিয়ে দেখাচ্ছি। এই পরমাণুগুলো সংকরায়ন তোমাদের পরীক্ষায় আসবে, এই পরমাণুগুলোর সংকরায়ন তোমাদের পরীক্ষায় আসবে। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন, জ্যানন, এই কয়টা পরমাণু নিয়ে
যতগুলো সংখ্যায়ন আছে তা আমরা খুব সহজেই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আচ্ছা বলো, এখানে কার যোজনী কত? আগে যোজনীটা লিখি। হাইড্রোজেনের যোজনী 1, বেরিলিয়ামের 2। যোজনী লিখলাম আমরা এখানে। কি লিখলাম? যোজনী। বোরনের কত? 3, কার্বনের কত? 4, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 2, ফ্লোরিনের 1, নিয়নের 0, তাই না? হ্যাঁ, তবে ফসফরাসের কিন্তু 5 আছে, 3ও আছে, 5ও আছে, সালফারের 2 আছে, 4 আছে, 6 আছে, তাই না? আবার আয়োডিন বা ক্লোরিন, ব্রোমিন এদের 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, ঠিক আছে? আর জেননের কিন্তু আবার যোজনী 2 আছে, 4 আছে, 6 আছে। জেনন এখন দেখো নিষ্ক্রিয় গ্যাস, তারও যোজনী কিন্তু আছে। ব্যতিক্রমী ক্ষেত্রে আমরা কিছু যৌগ এরকম দেখি। তাইলে আমি যোজনীগুলা খেয়াল করো, যোজনীগুলা পেলাম। এর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? আমি যদি শেষ কক্ষপথের ইলেকট্রন ধরি, হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন একটা, বেরিলিয়ামের 2টা, বোরনের 3টা, কার্বনের 4টা, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা, ফ্লোরিনের 7টা, নিয়নের 8টা ইলেকট্রন। তাইলে যদি ইলেকট্রন সংখ্যার যোজনী মিলে যায়, ইলেকট্রন আর যোজনী যদি মিলে যায় তাহলে খুবই ভালো, তখন তার মুক্তজোড় ইলেকট্রন থাকে না। ইলেকট্রন আর যোজনী যদি সমান হয়ে যায় তাহলে তার আর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। যেমন দেখো এই যৌগটা, ওর শেষ কক্ষপথে ইলেকট্রন 2, যোজনীয় 2, তাহলে ওর মুক্তজোড় আছে? আচ্ছা, যেমন এই যৌগটা দেখো, ইলেকট্রন 3, যোজনীয় 3, মিলে গেছে না? তাহলে ওর মুক্তজোড়। এই যৌগটা দেখো, কার্বন CH4, ইলেকট্রনও 4, যোজনীয় 4। আজান দিচ্ছি আমি একটু। ওকে, খেয়াল করো, আমি আবার বুঝাচ্ছি প্রথম থেকে। বেরিলিয়ামের ইলেকট্রন যোজনী 2টা, আর এটা হলো ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, ওর যোজনী 2, সমান মিলে গেছে না? তাহলে ওর মুক্তজোড় নাই। এই যৌগটাতে বোরনের যোজনী 3, ইলেকট্রন, বোরনের ইলেকট্রনও 3টা, যোজনীয় 3, মিলে গেছে? তাহলে ওর মুক্তজোড় নাই। এই যৌগটাতে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা, যোজনী 4, মিলে গেছে, তাহলে ওর মুক্তজোড় নাই। এই যৌগটাতে নাইট্রোজেনের যোজনী 3, কিন্তু তার ইলেকট্রন আছে 5টা, পার্থক্য 2। 2কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? জোড়। জোড় না, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে। 1, মুক্তজোড় কয়টা? একটা, মানে 2টা ইলেকট্রন 2 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগফলটা 1। এখানে 4টা ইলেকট্রন থাকে, 2 দিয়ে ভাগ দিচ্ছি, ভাগফল কত? খেয়াল করো, এখানে অক্সিজেনের যোজনী 2 না? এই যে 2, OH2 মানে কি 2 যোজনী। আর এখানে ইলেকট্রন কয়টা অক্সিজেনের শেষ কক্ষপথে? 6টা, পার্থক্য কত? 4। 4কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। এখানে দেখো HI, মানে আমি এইচটা পরে লিখছি কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য।
আগে লিখতে, এখানে ওর ক্ষেত্রে আগে লিখতে হবে, ওর ক্ষেত্রে আগে লিখতে হবে, বাট আমি কম্পেয়ার করার জন্য পরে লিখছি। তাহলে আয়োডিনের শেষ কক্ষপথ ইলেকট্রন 7টা, আর যোজনী এখানে 1, তাহলে 7 আর 1 এর পার্থক্য কত? 6। 6কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। জেননের শেষ কক্ষপথ ইলেকট্রন 8টা, এখানে জেননের যোজনী 2 আছে, তাহলে 8 থেকে 2 বিয়োগ দাও, থাকে কত? 6। তো 6কে 2 দিয়ে ভাগ দিলে হয় 3। তাহলে ওদের মুক্তজোড় ইলেকট্রন আমরা পেয়ে গেছি, তাই না? এবার মুক্তজোড় ইলেকট্রন যদি পেয়ে যাই, তাহলে এখন সংকরায়ন খুব ইজি। সংকরায়ন খুব ইজি। দেখো ওর কয়টা পরমাণু আছে? 2। আর এখানে কত আছে? 0। যোগফল কত? 2। 2 মানে sp। এখানে 3 আর 0 যোগফল কত? 3। 3 মানে sp2। 4 0 যোগফল কত? 4। তাহলে কি হলো? sp3। 3 আর 1 যোগফল কত? 4। এই যে 3 আর এই 1 যোগফল কত? 4। 4 মানে কি? sp3। এই যে 2 আর এই যে 2 যোগফল কত? 4। 4 মানে কি? এই 1 হাইড্রোজেন কয়টা? একটা। আর এখানে কত আছে? 3। 1 আর 3 কত হলো? 4। 4 মানে কি? sp3। এই হলো 2 আর এই 3 যোগফল কত? 5 মানে sp3d। ক্লিয়ার? আচ্ছা, অক্সিজেনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? আর এখানে যোজনী কত? পার্থক্য কত? পার্থক্যটা এখানে বুঝেছি। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো কতগুলো উদাহরণ দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা এখানে কতগুলো উদাহরণ লিখতেছি। একটা হলো SO2, একটা লিখলাম SO3, আরেকটা লিখলাম PH3, আরেকটা লিখলাম PCl5, আরেকটা লিখলাম SF2, SF4, SF6, ICl3, ICl5, IF7। ঠিক আছে? তাহলে খেয়াল করো, ওর শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 6টা না? এখানে যোজনী কত বলো তো? যোজনী 4। অক্সিজেনের 2 না? এখানে সালফারের যোজনী কত? 4। তাহলে 6 বিয়োগ 4 থাকে কত? 2। 2 ভাগ 2। তাহলে ওর মুক্তজোড় কয়টা? মুক্তজোড় একটা। আমি এটা বারবার লিখবো না, আমি প্রথমটা বুঝাইলাম। তাহলে ওর মুক্তজোড় একটা। আচ্ছা, খেয়াল করো, ওর শেষ কক্ষপথে 6, যোজনীও 6, মিলে গেছে না? মুক্তজোড় নাই। ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, আর এখানে যোজনী 3। পার্থক্য কত? 2 মানে একটা মুক্তজোড়। ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, যোজনী 5, মিলে গেছে? তাহলে 0, মুক্তজোড় নাই। ওর শেষ কক্ষপথে ইলেকট্রন 6টা, যোজনী 2। 6 থেকে 2 বিয়োগ 4, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2। ওর শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, যোজনী 4, তাহলে 1। শেষ কক্ষপথে 6, যোজনী 6, 0। ওর শেষ কক্ষপথে 7, যোজনী 3, 4কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2। শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, 5, 2 মানে 1। শেষ কক্ষপথে 7, যোজনীয় 7, 0। ক্লিয়ার? তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি বের করছি? মুক্তজোড় ইলেকট্রন। এগুলা কি? মুক্তজোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। এগুলা কি? লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে? এবার খেয়াল করো, এই 2 আর 1 যোগফল কত? 3 মানে sp2। এই 3 আর এই 0 যোগফল কত? 3 মানে? এই 3 আর 1 যোগফল কত? sp3। এই 5 আর 0 যোগফল কত? মানে sp3d। এই 2 আর এই 2 যোগফল কত? 4 মানে sp3। 4 আর 1 যোগফল কত? তাহলে sp3d। 0 আর 0 যোগফল কত? তাহলে sp3d2। 3 আর 2 যোগফল কত? 5 মানে sp3d। 5 আর 1 6 যোগফল কত? 5 আর 1 6 যোগফল কত? হ্যাঁ, 6। 6 6 মানে কি? sp3। আচ্ছা, 7 আর 0 মানে 7, যোগ কত হলো? d3। ক্লিয়ার? সবাই পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, তাইলে যে কোনো সংকরায়ন কি আমরা বের করতে পারবো এখন? তাহলে সংকরায়ন যদি আমরা বের করতে পারি, এখন সংকরায়ন কিভাবে লিখতে হবে জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই দিই নাকি? ডি না, ডি আগে আসার সম্ভাবনা নাই, ওটা জটিল যোগে হয়।
এই ক্ষেত্রে ডি আগে আসার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, খেয়াল করো, আমরা একটা উদাহরণ দিই। NH3 এর গঠন ব্যাখ্যা আসলো পরীক্ষায়, এর গঠন ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রথম কাজ কেন্দ্রীয় পরমাণু। এই যৌগের কেন্দ্রীয় পরমাণু কে? এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। তাহলে আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2px1 2py1 2pz1, তাই না? একটু আগে আমরা ওর সংকরায়ন বের করছি। মুক্তজোড় একটা, মুক্তজোড় একটা, 1 আর 3 4, 4 মানে কি? sp3। তাহলে খেয়াল করো, ওর যে সংকরায়ন হবে সেই সংকরায়নের নাম কি? sp3 সংকরায়ন। তাহলে এখানে যে অরবিটাল তৈরি হবে কয়টা? 4টা। সেই অরবিটালের নাম কি? sp3 অরবিটাল। 2sp3 2sp3, এরকম 4টা হবে। 2sp3 2sp3, কয়টা হয়েছে? 4টা। খেয়াল করো, এর মাথায় ইলেকট্রন আছে 2টা, তাহলে এখানে 2 দিব। এর মাথায় ইলেকট্রন একটা, এখানে 1 লিখবো। এর মাথায় ইলেকট্রন একটা, এখানে 1 লিখবো। এর মাথায় একটা, এখানে 1 লিখবো। ঠিক আছে? তাহলে এই যে ইলেকট্রন দুইটা, এই দুইটাই মুক্ত জোড়। এবার হাইড্রোজেন কয়টা আছে এই যৌগে? 3টা হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে এই ইলেকট্রন একটা, এই একটা, এদের মধ্যে শেয়ার হবে, একটি সিগমা বন্ধন হবে। এখানে 1s1, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, ইলেকট্রন শেয়ার করে আরেকটা সিগমা হবে। আরেকটা হাইড্রোজেন 1s1, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, তাদের মধ্যে শেয়ার হয়ে আরেকটা সিগমা বন্ধন হবে। তাহলে কয়টা সিগমা বন্ধন হলো? 3টা। আর একটা মুক্ত জোড়। তাহলে আমরা একটু আগে দেখছি এই যে যৌগটা, এদের অরবিটাল কেমন হয় মনে আছে? এই যে একটা অরবিটাল, মোট কয়টা অরবিটাল হবে? কয়টা? 4টা হবে। 2টা, 3টা, 4টা। এখন খেয়াল করো, প্রথমটাতে মুক্তজোড় আছে, খেয়াল করছো? এই যে মুক্তজোড়, প্রথমটা কি আছে? এই যে মুক্তজোড় আছে। তাহলে এই যে এখানে আমি মুক্তজোড় দিয়ে দিলাম। আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর হাইড্রোজেন 3টা না? তাহলে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। কেন গোল দিলাম? হাইড্রোজেনের অরবিটালটা কি এস অরবিটাল না? এস অরবিটাল তো এরকম গোলক। এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা ইলেকট্রন দিয়েছে? একটা করে ইলেকট্রন। আমি লাল কালার দিয়ে দিলাম। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তাহলে ওভারঅল স্ট্রাকচারটা হইল কেমন? এখানে এক জোড়া ইলেকট্রন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। না, এর গঠন হলো পিরামিড। গঠনটা কেমন হলো? পিরামিড। আর এর কোণ কত? 107 ডিগ্রি। কোণ কত? 107 ডিগ্রি। 109 হবে না, যেহেতু মুক্তজোড় আছে, মুক্তজোড় থাকলে কোণ কমে যায়। 2.5 ডিগ্রি কোণ কমে যাবে এখানে। ঠিক আছে? তাহলে গঠন হচ্ছে পিরামিড, আর কোণ হলো 107। আর এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে একটা। এখানে সিগমা বন্ধন কয়টা? শুধু পিরামিড। এটা কি? পিরামিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পিরামিড গঠন, কোণ 107 ডিগ্রি, সিগমা বন্ধন 3টা, মুক্তজোড় ইলেকট্রন একটা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে, যদি ব্যাখ্যা আসে।